মারা যাবে আইএসএল? মারা যাবে কি না আইএসএল একটু আলোচনা করব। আইএসএল সংক্রান্ত একটা খবর আজকে আমরা জানতে পেরেছি। তো সেটা নিয়ে একটা ছোট্ট একটা আলোচনা করব, কেননা আমার একটা পরিচিত এক ইস্ট বেঙ্গল ফ্যান ও স্টুডেন্ট ভারতে থাকে। ও আমি বললো, দাদা এই এমআরএ ব্যাপারটা একটু বুঝিয়ে। তো আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন ব্যাপারটা কি, তবু অনেকেই জানেন না, সেটাও আমি জানি। তো মূলত তাদের জন্য একটু ছোট্ট করে আলোচনা। তো এমআরএ, মাস্টার রাইটস এগ্রিমেন্ট। তো আপনারা যারা অনেকে হয়তো আইটিতে রয়েছেন, একটু সিনিয়র পজিশনে রয়েছেন, তারা অনেকে হয়তো স্টেটমেন্ট অফ ওয়ার্ক জানেন। মানে কোনো একটা প্রজেক্ট চলে একটা স্টেটমেন্ট অফ ওয়ার্কের ভিত্তিতে, কিন্তু আপনি যে কোম্পানিতে চাকরি করেন তার সাথে যে ক্লায়েন্ট, তার একটা মাস্টার সার্ভিস এগ্রিমেন্ট থাকে। এটা মাস্টার সার্ভিস এগ্রিমেন্ট একটা টপ লেভেল এগ্রিমেন্ট। সেখানে দুই পক্ষের মধ্যে বিভিন্ন কত রেটে কাজকর্ম হবে সেগুলো থাকে। সেগুলো হচ্ছে মানে এই আপনার আইটিতে এই কাজকর্মের ক্ষেত্রে, সার্ভিস ক্ষেত্রে। আর এখানে একটা ওরকমই ব্যাপারটা একটু অন্যরকম। এখানে রাইটস, এই যে আপনারা জানেন যে প্রফুল্ল প্যাটেল যখন ছিলেন তখন ভারতীয় ফুটবলটাকে পুরোপুরি বেসরকারিকরণ করা হয়েছিল, প্রাইভেটাইজেশন করা হয়েছিল। এখন আপনারা যেটা দেখছেন সমাজের প্রায় অনেক ক্ষেত্রেই দেখছেন, ফুটবলের ক্ষেত্রে কিন্তু প্রফুল্ল প্যাটেল যখন ছিলেন তখনই ব্যাপারটা হয়ে গিয়েছিল। তো তখন কী হয়েছিল, একটা 15 বছরের একটা এগ্রিমেন্ট হয়েছিল, এবং যেটা বলে এক প্রকার বেচে দেওয়ার মতনই হয়েছিল। তো তার ফলস্বরূপ কী হয়েছিল, যে এমআরএটা তখন সই হয়েছিল আজ থেকে 15 বছর আগে। তার ফলে যেটা হয়েছিল, একটা চুক্তি হয়েছিল যে পুরোপুরি ক্ষমতাটা চলে গেল ওই এফএসডিএল, বা তখন যেসব নামগুলো ছিল আমার মনেও পড়ছে না, আইএমজিআর, এফএসডিএলই নামটা ছিল, কিন্তু ওদের বিভিন্ন অংশীদাররা আলাদা আলাদা ছিল। তো শুরুতে স্টার ছিল, অনেকটা স্টার স্পোর্টসে একটা স্টেক ছিল, বড় স্টেক ছিল। তো ওরা একটা এগ্রিমেন্ট করেছিল, মানে এফএসডিএল যে কোম্পানির সাথে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, যে আইএসএল পুরোপুরি এরা চালাবে, আই লিগটা এরা চালাবে না, কিন্তু অর্থ দেবে এরা। এবং এই আইএসএলে চালানোর বিনিময়ে এফএসডি নিজের মতন করে চালাবে, মানে পুরোপুরি বেকার সেক্ষেত্রে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। তার বিনিময়ে বছরে 50 কোটি, বা যেই লাভ হচ্ছে আইএসএল থেকে তার 20%, যেটা বেশি হবে সেটা দেবে। তো এর ফলে যেটা হচ্ছে, যে ধরুন আইএসএল থেকে যদি লাভ নাও হয়, বছর কিন্তু 50 কোটি করে পাচ্ছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। তো এখন এফএসডিএল কি বলছে, যে ওদের 15 বছর চুক্তিটা শেষ হয়ে গেছে। তো ওরা বলছে যে আমরা আবার চুক্তি নবীকরণ করতে পারি, কিন্তু আর তোমাকে ওই প্রমিসড একটা মিনিমাম অ্যামাউন্ট আমরা দেবো না। যে এতদিন যেটা ছিল 50 কোটি দিতই, কিছু হোক বা না হোক 50 কোটি করে দিতই বছরে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে। এখন বলছে যে তোমাকে আমরা একটা অংশীদার করে নেবো, কত পার্সেন্ট একটা স্টেক দেবো, 15% বা কিছু, আমি ভুলে গেলাম ওইটা। আপনার টাইমস অফ ইন্ডিয়ার ওই রিপোর্টটা দেখতে পাবেন, যেটা মার্কাস লিখেছে। বলে তোমাকে ওই পার্সেন্টেজ একটা শেয়ার দেবো, তো কিন্তু আলাদা করে কোনো টাকা দেবো না। এবার এটা হলে কি হচ্ছে, ধরুন যদি আপনার কোনো প্রফিট না হয়, তাহলে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন 0 টাকা পাবে, মানে 50 কোটি থেকে নিচে নেমে চলে এলো একদম। এবং যদি প্রচুর প্রফিট করে তাহলে প্রচুর টাকা পাবে, 50 কোটি ছাড়িয়ে হয়তো 100 কোটি হয়ে যাবে। কিন্তু ঘটনা হচ্ছে, এই প্রচুর প্রফিটের সুযোগটা এই মুহূর্তে কম। মানে এরা যেভাবে চালিয়েছে এফএসডিএল বা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, তাতে করে এই মুহূর্তে কিন্তু ওইভাবে ডাইরেক্ট খাতায় কলমে প্রফিটটা দেখানো খুব মুশকিল। হয়তো এদিক ওদিক টাকা অনেক হচ্ছে, এদিক যাচ্ছে, বাদিক যাচ্ছে, ডান দিক যাচ্ছে, হয়তো ব্যক্তি বিশেষে হয়তো তারা অনেকেই হয়তো লাভবান হচ্ছে আর্থিক দিক থেকে ব্যক্তি হিসেবে, যারা যুক্ত এই ফুটবল যে কর্মকাণ্ডের সাথে। কিন্তু কোম্পানির খাতায় কলমে কিন্তু প্রফিট হচ্ছে না। মানে যারা কোম্পানির সাথে যুক্ত বিভিন্নভাবে, কর্মী বা অংশীদার, তারা ব্যক্তিগত স্তরে যারা যুক্ত ভারতীয় ফুটবলের সাথে, তারা অনেকে ব্যক্তিগতভাবে হয়তো ধনী হচ্ছে, কিন্তু কোম্পানিটাও ধনী হচ্ছে না, মানে এফএসডিএল ধনী হচ্ছে না। তো তার ফলস্বরূপ এটা এখন একটা চিন্তার ভাঁজ পড়ে গেছে কপাল, মানে চিন্তার দারুণ দুশ্চিন্তা এখন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। তো দেখা যাক কী হয়। দেখুন, ফুটবল তো থেমে থাকবে না, যদি না এরা নিজেদের মধ্যে কিছু একটা ব্যবস্থা করে নিতে পারে, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আর এফএসডিএল, বা অন্য কোনো প্রাইভেট পার্টির সাথে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। সেক্ষেত্রে ওয়ার্স্ট কেসেও ব্যাপারটা ম্যানেজ দেওয়া সম্ভব। মানে এত কিছুর আগেও তো ফুটবল ছিল, পরেও ফুটবল থাকবে, সেরকম পরিস্থিতি হলে
আলোচনা করা যাবে। কিন্তু ব্যাপার হচ্ছে বড় বড় ক্লাবগুলো ইস্টবেঙ্গল, মোহনবাগান, সুপার জায়ান্ট বা এদের অতটা চিন্তার কারণ নেই। ছোট ছোট যেসব ক্লাবগুলো রয়েছে তাদের জন্য আমার চিন্তা আছে, তাদের কি হবে সেটা একটা বড় ব্যাপার। মানে যেখানে ধরুন ফ্যান বেস নেই, যেমন ধরুন পাঞ্জাব বা উড়িষ্যা, তো এদের অস্তিত্বটা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থাকতে পারে যদি কারেন্ট ফরম্যাটে আইএসএলটা না চলে। কিন্তু যারা প্রতিষ্ঠিত ক্লাব, ইস্টবেঙ্গল, মোহনবাগান, সুপার জায়ান্ট, মোহামেডান, এদের অত বা বেঙ্গালুরু, এদের অতটা চিন্তার বিষয় নেই, ব্যাপারটা ম্যানেজ দেওয়া সম্ভব আছে। মানে ভারতীয় ফুটবলকে পৃষ্ঠপোষকতা করার জন্য পশ্চিমবঙ্গ সরকার রয়েছে, আইএফএ রয়েছে, কেউ না কেউ ব্যাপারটা ম্যানেজ দেবে। তো আশা করি ব্যাপারটা ছোট্ট করে বোঝানো গেল। ভালো থাকবেন।